অলরেডি বলা হয়েছে যে আমাদের এখানে কিন্তু অ্যাটেন্ডেন্সের এতটা গুরুত্ব নেই পেবে। হ্যাঁ, শুধু দেখতে হবে ওর কোনো আনঅথরাইজ লিভ আছে কিনা, ওর কোনো আনঅথরাইজ লিভ আছে কিনা। আমি যখন অ্যাটেন্ডেন্স মডিউলে ক্লিক করলাম, আমি একটা লিস্ট পেয়ে যাব ওই মাসের জন্য, 2026 ফেব্রুয়ারি মাসের জন্য আমি একটা লিস্ট পেয়ে গেলাম। এখানে দেখুন গ্রুপ ওয়াইজ এমপ্লয়িগুলোকে সাজানো হয়েছে। গ্রুপ বি দুইবার আছে, গ্রুপ বি গেজেটেড, গ্রুপ বি নন গেজেটেড, আর বাকি যে এমপ্লয়িগুলো আছে গ্রুপ অনুযায়ী সাজানো আছে। প্রত্যেকটা গ্রুপে কতজন এমপ্লয়ি আছে তার সংখ্যাও দেওয়া আছে, এবং ওই মাসে কত দিন ওয়ার্কিং ডেজ। এখন কথা হচ্ছে কি, ফেব্রুয়ারি মাস তো 28 ডেজ, তাহলে এখানে ক্যালেন্ডার ডেজ কেন 31 আসছে? কারণ কি, এটা ওয়ার্কিং ডেজ ক্যালকুলেশন করা হয়েছে। ওয়ার্কিং ডেজ ক্যালকুলেশন করা হয়েছে লাস্ট মাসের 21 থেকে এই মাসের 20 অবধি। জানুয়ারির 21 থেকে ফেব্রুয়ারি যখন 28 অবধি ধরা হবে, তখন কিন্তু এটা মান্থ ইয়ার হবে না, ক্যালেন্ডার ইয়ার হবে, যেটা বেসিক্যালি ওয়ার্কিং, যেটা আমরা ওয়ার্কিং বা রিপোর্ট বলি, এটা কিন্তু আমরা ওই 21 থেকে 20 অবধি মনে নেওয়া হয়। তো ওই হিসাবটা করলে পরে এখানে কিন্তু 31 ডেজ আসছে। ঠিক আছে, আমি এখন গ্রুপ ডি এমপ্লয়ীদেরকে বিল করতে যাচ্ছি। তো আমাকে অ্যাজ এ ডিডিও দেখতে হবে কি কারো কি এমন আছে যার আনঅথরাইজ লিভ আছে। যদি কোনো এমপ্লয়ি এমন থেকে থাকে যাদের আনঅথরাইজ লিভ আছে, এমন একটা এমপ্লয়িকে আমার সিলেক্ট করতে হবে। যেমন আমি ধরে নিলাম এই এমপ্লয়িটার আনঅথরাইজ লিভ আছে, বরুণ তান্ত্রিককে আনঅথরাইজ লিভ আছে একদিনে বা 2 দিন, হ্যাঁ 1 দিন, 2 দিনে দিয়েছে, ঠিক আছে। আনঅথরাইজ লিভ ফর 2 days, একটা এমপ্লয়ি আনঅথরাইজ লিভ দিলাম। যেই আমি আনঅথরাইজ লিভ দিয়েছি, এই এমপ্লয়িটা কিন্তু উপরে চলে এসেছে আর বাকি এমপ্লয়িগুলো নিচে আছে। আমাকে কি করতে হবে, নিচে একটা বাটন আছে কি সেভ বাটন, সেভ। একটা সবার যখন আমি একটা কনফার্মেশন চাইবে, একটা কনফার্মেশন চাইবে কি এখানের মধ্যে 12 জন এমপ্লয়ি আছে, 11 employees are without unauthorized absent, and 1 employee is unauthorized absent, and total excluded employee যাদের বিল হয়নি, কোনো কারণে আপনি বাদ দিতে পারেন। একটা হচ্ছে ওর যদি হেল্ডার থাকে, সাসপেনশন থাকে, আপনি বাদ দিয়ে দিতে পারেন। প্রসিড হয়েছে। আমি জাস্ট করেছি, সিলেক্ট করেছি কোনো এমপ্লয়ির আনঅথরাইজ লিভ আছে কিনা। যদি এরকম হয় যে আর কোনো কিছু করতে হবে না, সিস্টেম নিজে থেকেই বিল তৈরি করবে, সিস্টেম ওর পুরো ক্যালকুলেশন নিজে থেকে করবে। হ্যাঁ, আমি এখন পে রুলে চলে যাচ্ছি, ড্রাফট বিলে চলে যাচ্ছি। দেখুন গ্রুপ ডি ফেব্রুয়ারি 26-এর জন্য আজকে এই বিল তৈরি হয়ে গেছে, বিল তৈরি হয়ে গেছে। ঠিক, এই বিলটা দেখুন, প্রত্যেকটা এমপ্লয়ি লিস্ট না দেখাচ্ছে, ওর অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে, ওর বেসিক পে সঙ্গে যদি একটা এমপ্লয়ির বেসিক পে কমে গেছে, কারণ কি ওর 29 ডেজ ছিল ওয়ার্কিং ডেজ, ওর ক্যালকুলেশন করে ওর বেসিকটা কমিয়ে দিয়েছে। ওর ডিএ কত, এইচআরএ কত, সিএ কত, মেডিকেল অ্যালাউন্স কত, সব কিছু দিয়ে ওর বিল করে দেওয়া হয়েছে। ওর বিল হয়ে গেছে। এখন কথা হচ্ছে কি, বিল তো হয়ে গেল, সিস্টেম বিল বানিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু এই বিলটাকে চেক করতে হবে। এখানে বিলের কোনো ম্যানুয়াল এন্ট্রি জায়গা নেই। এখানে সবার আগে গিয়ে দেখবো আমি সিস্টেম জেনারেটেড অ্যানোমালিস। দেখুন আমি এখানে অ্যাকচুয়ালি 3 মাসের বিল থাকলে 3 মাসের বিলই দেখাতো, কম্পেয়ার করতো সে।
দেখুন 3 মাসের বিলকে কম্পেয়ার করেছে, সে 2 মাসের বিলকে সে জানুয়ারি ফেব্রুয়ারি কম্পেয়ার করেছে যে জানুয়ারিতেও 12 জন এমপ্লয়ি ছিল, ফেব্রুয়ারিতে 12 জন। ওর বেসিক পে ডিফারেন্স হয়েছে, কারণ কি কিছু টাকার, কারণ কি এখানে একটা এমপ্লয়ির দিয়েছিল আপনার আনঅথরাইজ লিভ আছে, অ্যালাউন্সও কমে গেছে। এখানে দেখুন যে অ্যাভারেজ যে গ্রস স্যালারি, অ্যাভারেজ নেট স্যালারি আর অ্যাভারেজ গ্রস স্যালারি, এটা দেখতে হবে। এখানে কিন্তু একটা ডিফারেন্স আসছে, কম আসছে। এই কারণটা কিন্তু দুইটা স্যালারির বিলের মধ্যে দেখতে হবে, কেন আগের মাসের স্যালারিতে এখানে প্রায় 700 টাকা অ্যাভারেজ কম আসছে। একজনের স্যালারির জন্য কিন্তু এত কম আসার কথা না। এর মানে কোনো ডিডাকশন ছিল কোনো এমপ্লয়ির আগের মাসে, এই শেষ হয়ে গেছে রিকভারি, এরকম হতে পারে। আর বেশিরভাগ কি হয়, ইনকাম ট্যাক্স ডিডাকশনটা প্রত্যেক মাসে এন্ট্রি করা হয় যদি কারো থাকে, হয়তোবা টেস্টিংয়ের জন্য আমরা ইনকাম ট্যাক্স দিয়ে করেছিলাম। না হলে অ্যাভারেজ যে স্যালারি, এই যে অ্যাভারেজ স্যালারি গ্রস স্যালারি, এই দুইটা মাসের কিন্তু কাছাকাছি একই হওয়ার কথা। কারণ কি 2 দিনের স্যালারির জন্য 600-700 টাকা অ্যাভারেজ কমবে না, ঠিক আছে? তো এই দুইটা এখানে আপনার এখন আবার যাও ড্রাফট পে বিলে যাও, তো এখানে গিয়ে এই ড্রাফট পে বিলটা প্রিন্ট আউট নিতে হবে। তাহলে যেখানে দেখছেন যে দুইটা মাসের মধ্যে ডিফারেন্স আসছে, এখান থেকে ওই ড্রাফট পে বিলটা প্রিন্ট আউট নিয়ে তারপরে এমপ্লয়ি বাই এমপ্লয়ি আমাকে কম্পেয়ার করতে হবে এই ক্ষেত্রে। কিন্তু এটা হবে না, আমরা তো টেস্টিংয়ে করছি, সেই জন্য ডিফারেন্সটা এসছে। না হলে একদম সম্পূর্ণ সঠিক যেভাবে আছে এইভাবেই হবে। এছাড়া আপনাকে একটা বিল ব্রেকআপ বলে অপশন আছে, এখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে কয়জন এমপ্লয়ি ডিএ পেয়েছে, কয়জন এমপ্লয়ি হাউস রেন্ট পেয়েছে, কয়জন এমপ্লয়ি কম্পেনসেটরি অ্যালাউন্স পেয়েছে, মেডিকেল অ্যালাউন্স কয়জন পেয়েছে, ডিডাকশন কার কার কী হয়েছে, এবং প্রত্যেকটা যেমন পিট্যাক্স গ্রুপ ইন্স্যুরেন্সের 4 জনে আছে, 4 জনে ক্লিক করো, তো দেখতে পারবেন যে এই 4 জন কারা। এই 4 জন হচ্ছে, ঠিক আছে? এনপিএ তে 10 জন আছে, এই 10 জন এমপ্লয়ি নাম আছে। তো এরকম করে আপনারা ভেরিফাই করতে পারবেন বিলটাকে অ্যাপ্রুভ করার আগে যে বিলটা সিস্টেম তৈরি করে দিয়েছে এটা কতটুকু মানে ঠিক আছে। তারপরে একটা এআই জেনারেটেড অ্যানোমালিজ রিপোর্টও আছে, যেখানে যদিও এটা এখন কারিগর হবে না, কয়েকদিন পরে অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যেটা হচ্ছে কি, সে বলবে যে এই এমপ্লয়িটার কি অন্য জায়গায় বিল হয়ে গেছে কিনা, এই এমপ্লয়িটাকে যে অ্যালাউন্স দেওয়া হয়েছে এটার জন্য সে এলিজিবল না, এই যে এমপ্লয়িটাকে আপনি বিল করছেন ওর বেসিক পে তো পে ব্যান্ডের উপরে চলে গেছে বা নিচে চলে গেছে। তো এইরকম যতগুলো অ্যানোমালিজগুলো আছে সে কিন্তু তালিকাভুক্ত করে আপনাকে দিয়ে দেবে। এইগুলো থেকে যদি আপনি ডিডিও যদি স্যাটিসফাই হয়, ড্রাফট পে বিলটাকে উনি ভেরিফাই করে দেবেন, অ্যাপ্রুভ করে দেবেন। জাস্ট অ্যাপ্রুভ করার সময় একটা বিল নাম্বার দিতে হবে, যে কোনো একটা বিল নাম্বার যেটা আপনারা মেনটেন করে থাকেন আপনাদের লেজারে। কিন্তু যখন বিল নাম্বার দেবেন এই বিল নাম্বারটা নিচ্ছে না, কারণ কি এই বিল নাম্বারটা আপনি অলরেডি দিয়ে দিয়েছেন একবার, আপনাকে আনইউজ বিল নাম্বার দিতে হবে, যেটা এখনো ইউজ হয়নি। এই বিল নাম্বারটা দেওয়ার পর আপনি এটাকে অ্যাপ্রুভ করে দিলেন, যেই এটা অ্যাপ্রুভ হয়ে গেল ব্যাস শেষ কাজ। তারপরে কিন্তু এই বিলটা অটোমেটিক্যালি সিটোসে চলে যাবে পেমেন্টের জন্য, আর কিছু নয়। এখানে কারো অ্যালাউন্স, কারো ডিডাকশন আপনাকে এন্ট্রি করতে হয় সিস্টেম একটা। হ্যাঁ, কিন্তু কারো জিপিএফ বেড়েছে এটাকে এন্ট্রি করতে হবে। আপনি পে বিলে যান, পে বিলে গিয়ে দেখুন এই যে গ্রুপ ডির বিলটা, এটা কিন্তু সিটেসে চলে গেছে অলরেডি। ওর ডিমান্ড নাম্বার 46, ওর যে হেড, ম্যানেজার হেড, সাব হেড, এই ডিটেলস এসছে। তারপরে ওই ডিটেলসগুলো কোন ব্যাংকে ওর পেমেন্টগুলো হয়েছে এটার ডিটেলসও চলে এসছে, ঠিক আছে?
ডিডাকশন কি কি হয়েছে। তারপর আপনি দেখতে পাবেন ওর ট্রানজেকশন লগে গিয়ে সিটোসে পুশ হয়েছে কিনা। সিটোসে এখনো সিটোসে এখানে দেখাবে যদি সিটোসে যখন বিলটা জেনারেট হয়ে যাবে, হ্যাঁ ট্রেজারি সিস্টেমে জেনারেট হয়ে গেছে। ট্রেজারি সিস্টেমের মধ্যেই এই বিলটা জেনারেট হয়ে গেছে, আপনাকে গিয়ে দুবার আর এই বিলটাকে সিটোসের মধ্যে এন্ট্রি করতে হবে না। ওর চালান নাম্বার, শিডিউল নাম্বার সিস্টেম জেনারেট করবে। একটা চালান প্রিন্ট করে দেখান তো দেখি। এই যে চালান নাম্বারটা দেখতে পাচ্ছেন গ্রুপ বির জন্য, দেখুন নিচে নিচে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2025, হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারটা 25-26, 09195 এটা হচ্ছে ডিডিও কোড, যে ডিডিও এই বিলটা করেছে। একটা ইউনিক নাম্বার, আর 1001 হচ্ছে এই যে আইটেমটা, এই যে জিআইএস, এটা একটা আইটেম, ওটার নাম্বার, জিআইএস আইটেমটার নাম্বার। আর 8 হচ্ছে ওর সিরিয়াল নাম্বার। এটা কিন্তু একটা ইউনিক নাম্বার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এই নাম্বারটা এবং এটাকে প্রিন্ট করো, চালানটা দেখাও। এই চালানটা দেখতে পাচ্ছেন, এখানে চালানও প্রিন্ট হয়ে যাবে, শিডিউলও প্রিন্ট হয়ে গেছে এবং চালান নাম্বারও জেনারেট হয়ে গেছে। তো আমরা মোটামুটি প্রত্যেকটা পার্ট কভার করেছি, যেখানে আমরা এমপ্লয়ি রেকর্ড তৈরি থেকে আরম্ভ করে পে বিল অবধি দেখিয়েছি। এই সফটওয়্যারের মধ্যে অনেক ফাংশনালিটিস আছে যেগুলা এই 1-2 ঘন্টার সময়ের ব্যবধানে ইয়ে করা সম্ভব নয়, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে সম্পূর্ণ সিস্টেমটাকে আপনাদের নজরে নিয়ে আসা, আপনারা যখন কাজ করবেন আপনারা যেন সঠিকভাবে করতে পারেন। আমরা ইউজার ম্যানুয়াল অলরেডি ঋতুপর্ণা শেয়ার করছে, সফটওয়্যারের মধ্যেও এমবেড থাকবে, লিঙ্ক থাকবে ইউজার ম্যানুয়ালের মধ্যে। ভিডিও তৈরি করছি আমরা আপনাদের জন্য, প্রত্যেকটা প্রসেসের জন্য একটা করে ভিডিও থাকবে। তো এইভাবে আপনাদের যে কাজকর্মের সুবিধার্থে, সফটওয়্যার চালানোর সুবিধার্থে যতটুকু হেল্প করা যায় আমাদের আমরা করার চেষ্টা করছি। তো এই বলে